শিয়ালদায় তো যেতাম আর কি, আমি তো দমদমে বেরিয়ে মেট্রো এই গরমে আর যাই না শিয়ালদায়, এটা শিয়ালদায় যেতাম। বাড়ি করতে আমার বিধাননগর, দমদম দিয়ে আবার ট্রেন ধরি। হ্যাঁ, ওটা আমার সুবিধা হয়, ধরো এখান থেকে ডাইরেক্ট দমদম চলে যাই মেট্রো করে, পরে সবে মাল্টি কাটা আছে 3 টাকা মিলিয়ে দমদম থেকে বিধাননগর বাস ধরি। না না, বিধাননগর নেমেই সামনে বিধাননগর স্টেশন, ওইখানে কোয়ার্টার, সেন্ট্রাল কোয়ার্টার আছে পোস্টাল, ওইখানে বাড়ি। বাড়ি অরিজিনাল বাড়িটা হচ্ছে ঘাটাল, আর এখানে দেখি বিধাননগর। কোথাও গিয়ে কিন্তু বারংবার যখন শীতত্ব সামনে আসছে তখন স্বাভাবিকভাবেই কিন্তু মানুষজন ভাবছে যখন সুপ্রিম কোর্টে কিন্তু ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার, অপরদিকে দাঁড়িয়ে যেখানে একদিকে সন্দেশখালী নিয়ে ধাক্কা খেলো, অপরদিকে দাঁড়িয়ে কিন্তু সন্দেশখালীর পাশাপাশি সুপ্রিম কোর্ট আজকে স্পষ্ট বললো যেখানে ওএমআর শিট নষ্ট হয়ে গেছে এসএসসি কাণ্ডে, এবং সেই জন্য এই ওএমআর শিট নষ্ট হয়ে যাওয়া কিন্তু কলকাতা হাইকোর্টের কোনো রকম জায়গা ছিল না, সেই কারণেই বাতিল করতে হলো এই পুরো প্যানেল। অপরদিকে দাঁড়িয়ে কিন্তু 25,753 জনের চাকরি কিন্তু খেতে হয়েছে, সোকল্ড খেতে হওয়াটাকে কিন্তু মন্তব্য করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী আসছেন, তিনি বলছেন তৃণমূল কংগ্রেস নাকি দায়ী, অপরদিকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন আমরা জানতাম যে বাঘ মানুষকে খায়, কিন্তু কোথাও গিয়ে এটা হয়তো অন্য রকমের বাঘ যে চাকরি খায়। বারংবার তোপ দেখছেন তিনি, অপরদিকে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় জনসভা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখান থেকে মোদীকে আক্রমণ করলেন তিনি। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এরা বলেছিল 2 কোটি বেকারের চাকরি করে দেবে, আর আজকে বেকারের সংখ্যা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর আমরা চাকরি দিচ্ছি, ওরা চাকরি কাটছে, বলছে বোমা ফাটাবো, বোমা লোকের চাকরি খেয়ে নেওয়া। মনে রাখবেন 26,000 ছেলে মেয়ের চাকরি খাওয়া মানে 2.5 লক্ষ, এবং এরপরে যদি আরো সবার চাকরি খায় কোথায় যাবে মানুষ? আমার কাছে আরো 10 লক্ষ চাকরি রেডি আছে সরকারের বিভিন্ন দপ্তরে, কিন্তু আমাদের এই যে বোমা ফাটাবে বলে লিখতে পড়তে কতটা জানেন আমি জানি না, লিখে বলে দেয় যেন কেউ চাকরি না পায়, চাকরি পেলে তাহলে বিজেপি উঠে যাবে, তাই চাকরি বন্ধ করে দাও। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। জনগণ জানতে চাই যাদের চাকরি চলে গেল তারা বর্তমানে কি করবে, কারণ কোথাও গিয়ে বারংবার দেখা দিচ্ছে যে 5,000 হোক বা 8,000 হোক তারা যোগ্য চাকরি প্রার্থী ছিল, অপরদিকে দাঁড়িয়ে নাকি যারা যোগ্য চাকরি প্রার্থী ছিল না সেই সংখ্যা নাকি বেশি, বারংবার বিজেপি বলছে। তৃণমূল কংগ্রেস বলছে এই 25,753 জনের মধ্যে নাকি অযোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা ছিল প্রায় 5,000, এবং যে 18,000 যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের তাহলে বর্তমান অবস্থা কি, সংখ্যা নিয়ে গরমিল হচ্ছে। অপরদিকে 24-এর লোকসভা নির্বাচনেই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল, কিসে? যেখানে কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে নাকি বারংবার যখন তোপ দেখা হয় রাজ্যের বিভিন্ন মন্ত্রিসভাকে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেসেরই যখন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোথাও গিয়ে মন্ত্রীদেরকে জেলে ঢোকানোর পরিকল্পনা করছেন এই নরেন্দ্র মোদী সরকার। অপরদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কি বললেন? তিনি স্পষ্টভাবেই বললেন যে বর্তমানে যে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট গত কয়েকদিন আগেই, সেই হাইকোর্টের রায় স্পষ্ট বলা হয়েছিল সিবিআই নাকি তদন্ত করতে পারবে বর্তমানে মন্ত্রিসভার বিরুদ্ধে। সুপ্রিম কোর্ট বলছে সেখানে স্টে অর্ডার দেওয়া হলো। সবে জনগণের মনে একাধিক প্রশ্ন যাচ্ছে, কোথাও গিয়ে যারা চাকরি হারালো বা যারা আজও ধর্ণা মঞ্চে বসে রয়েছে 8 বছর ধরে, তাদের অবস্থা কি? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন তাদের মনে জেগেছিল, তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে। তাদের প্রশ্ন করবো আমি, এনাদের প্রত্যেককে। আমাদের সঙ্গে এখন অব্দি আমাদের শোতে রয়েছেন সুপ্রতীক দা, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন, রয়েছেন বিজেপির মুখপাত্র বুলবুলি মাঝি রয়েছেন। কিছুক্ষণের মধ্যে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং বিজেপির তরফ থেকে আরও সমস্ত মুখপাত্ররা যোগদান করবে। আমি তৃণমূল কংগ্রেস থেকে শুরু করি। আর সুপ্রতীক দা, কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকার হোক বা এসএসসি হোক বা মধ্যশিক্ষা পর্ষদ চলে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলছে জালিয়াতি হয়েছে, স্টে অর্ডার দেওয়া হলো একমাত্র যখন মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো রকম তদন্ত করতে পারবে না সিবিআই। এছাড়া সবটাই বলছে যেহেতু ওএমআর শিট নষ্ট করা হয়েছে সেই কারণেই কলকাতা হাইকোর্টের কাছে আর অন্যরকম কোনো উপায় ছিল না, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি কি মনে করছেন? মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে সবসময় স্বাগত। আমরা সবসময় আইনকে বিশ্বাস করি এবং জানি আইনের পথেই চলবে। তবে এখান থেকে আরেকটা জিনিস প্রমাণ হয় যে মানে যেটা মন্দের ভালো আমি বলবো, সেটা হচ্ছে যে আমাদের ক্যাবিনেটের কাউকে অ্যারেস্ট করতে পারবে না, তার প্রতি স্টে অর্ডার এনেছে। মানে এর থেকেই প্রমাণ হয় যে ঘটনাটি পুরোটা সত্য নয়, এর মধ্যে প্রচুর জল আছে, সেটা ক্রমশ প্রকাশ্য। আগামী দিনে আরও যখন রিপোর্ট বেরোবে তখন আমরা দেখতে পাবো যে কিভাবে এর মধ্যে কি করা হয়েছিল, কিভাবে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করা হয়েছে,
কোন কোন নীতি নেওয়া হয়েছে, এটা একটা মস্ত বড় প্ল্যান। সেই প্ল্যানটা আমরা দেখতে পাবো আগামী দিনে, এটা আশা করছি। যদি কি মনে হচ্ছে বারংবার বিজেপির তরফ থেকে তোপ দেখা হচ্ছে এরকম একাধিক বিষয়, অপর দিকে দাঁড়িয়ে যখন কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানানো হলো, আপনারা বললেন যে সুপ্রিম কোর্টে কি রাজ্য সরকার ধাক্কা খাবে, এবং তারপরেই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট প্রধান বিচারপতি যে বেঞ্চ রয়েছে ডিওয়াই চন্দ্রচূড়, তিনি স্পষ্ট মন্তব্য করলেন যে কোথাও গিয়ে নাকি দুর্নীতি হয়েছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অপর দিকে দাঁড়িয়ে কখনো কি মনে হচ্ছে না যে 24-এর লোকসভা নির্বাচন চলাকালীন যদি আজকে এই মন্ত্রিসভা নিয়ে স্টে অর্ডার না দিত, তাহলে আজকে মমতার মন্ত্রিসভার অনেকেই জেলে থাকতে পারতো? একদম তাই। দেখুন, কোর্টের রায়কে আমরা অমান্য করি না, কোর্ট যেটা রায় দেবে সেটাকে আমরা শিরোধার্য করি, কারণ দেশের রায় কোর্টই দেবে, যেখান থেকে আমরা দেখেছি। আর এরা এই তৃণমূলের দাদা ভাইরা বারবার বলছে এরা কোর্টকে নাকি মান্যতা দেয়, তাহলে যদি মান্যতাই দিত, দুর্নীতি তো হয়েছে, তাহলে তারা কোথায় যেত? হাইকোর্টের রায় মানতো। আজকে হাইকোর্টের রায় না মেনে এরা গেছে সুপ্রিম কোর্টে। আমরা এখনো এই স্টেজে দাঁড়িয়ে, আপনাদের এই শোতে দাঁড়িয়ে বলে যাচ্ছি যে এরা আবার গালে চড় খাবে, যেভাবে মাননীয়া প্রতিটা দুর্নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে চড় খেয়েছে, আবার একটা চড়, আবার একটা ধাক্কা কিন্তু খাবে। সেটা সময়ের অপেক্ষা, সেটা সময় বলবে। কিন্তু একটা জিনিস আপনারা ভেবে দেখুন, আমার এই বাংলার ভাই বোনেরা যাদের আজকে চাকরি চলে গেল, সে দুর্নীতি করে যদি পেয়ে থাকে, যে সেটা যদি প্রায় 5,000 হয়, সেই 5,000 যদি রাজ্য সরকার যদি অবহেলা না করতো, তাদের যদি সেই ওএমআর সিট বা তারা যে দুর্নীতিতে টাকা দিয়ে ঘুষ দিয়ে ঢুকেছে, এই 5,000 জনের যদি নামের লিস্ট হাইকোর্টের কাছে দিয়ে দিত, তাহলে আমার মনে হয় যে 19,000, প্রায় 19,000 আমার বাংলার ভাই বোনেরা যারা পড়াশোনা করেছে, যারা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কাজ করছিল, তাদের হয়তো আজকে কাজটা যেত না। কাজটা তারা কি মনে হচ্ছে? দেখুন, যাদের কাজ গেছে সেটা খুবই দুঃখের ব্যাপার, কারণ একটা 25,753 মানে প্রায় 26,000, একটা বিশাল সংখ্যা। এবং তার মধ্যে আমরা সবাই জানি যে তার মধ্যে খুব বেশি হলে হয়তো 4,500-5,000-এর মধ্যে কিছু ভুল ত্রুটি আছে, কিন্তু বাকিরাও অকারণে একটা মানে বিচার ব্যবস্থা বলবো বা যাই হোক, অকারণে হেনস্থার মুখোমুখি হতে তাদের চাকরি চলে গেছে। তাদের চাকরি যাওয়া শুধু তো না, এমন একটা জায়গায় তাদের চাকরি গেছে, তাদের মান সম্মানটাও গেছে তার সাথে। এটা একটা সমাজের স্তম্ভ, একটা শিক্ষক, সেটাও গেছে। কিন্তু আপনার দেখবো তার সাথেও পশ্চিমবঙ্গের থেকে বড় কথা আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশের মানে একটু দূরের একটা রাজ্যয়, যেখানে খাতার মধ্যে জয় শ্রীরাম লিখে দিলেই খালি খাতার মধ্যে তাকে পরিপূর্ণ নাম্বার দেওয়া হচ্ছে। মানে এটা যে আরও দুঃখের, আরও লজ্জার, সেটা আশা করি আমার বোন পাশেই আমার দাঁড়িয়ে আছেন, উনি এটা স্বীকার করবেন। কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, কলকাতা হাইকোর্টের এই রায় 281 পাতার রায়, অপর দিকে দাঁড়িয়ে যারা চাকরি হারিয়ে ফেললেন, বুলবুলিদি কখনো কি মনে হয়েছে যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী রয়েছে, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে আজকে 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে, অপর দিকে দাঁড়িয়ে সেই সংখ্যাটা কিন্তু প্রায় কোথাও গিয়ে মনে হচ্ছিল যে, আমি যদি ধরেও নিই যে 24,000 আজকে অযোগ্য চাকরি প্রার্থী হলো, 1,000 জন অন্তত স্বচ্ছ নিয়োগ হয়েছে, তাদের ক্ষেত্রে তারা কি দোষ করেছিল? দেখুন, আমি একটা কথা বলবো, এটা আমার একদম ব্যক্তিগত একটা মানুষ হিসেবে মানবিকতাকে সাথে নিয়ে আমি বলছি যে যারা যোগ্য, কোর্টের রায় যেন এমনভাবে হয় যে তারা যারা যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল, যারা রাস্তায় এখনো বসে রয়েছে, সকলের নিয়োগ হোক, এটা আমরা চাই। এটা ভারতীয় জনতা পার্টি না, শুধু মানুষ হিসাবেও বলছি যে এইটা পাওয়াটা কিন্তু খুব দরকার রয়েছে। এটা কোর্ট বিচার করবে এবং কোর্ট দেখবে যে কিভাবে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া যায়। এটা শুধু আবেদন রইল। আর দ্বিতীয় কথা হচ্ছে, এরা বারবার দেখুন বলছে যে দুর্নীতি হয়েছে, আমাদের মন্ত্রিসভা আজকে স্থগিতাদেশ পেল, তার মানে কতটা ভয়ের মধ্যে এরা রয়েছে, এরা কিভাবে দুর্নীতি করেছে। আপনি বলছেন, মাননীয়া বলছেন টিভির পর্দায় যে বাঘ মানুষ খায়, কিন্তু এ তো পুরো চাকরি খেয়ে নিল। আপনি বলুন, আমাদের বাঘ, আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের গর্ব, কারণ তিনি দেশকে 1 থেকে 10 থেকে 1-এ নিয়ে গেছেন। আজকে আমাদের কারোর কাছে কোনো বৈদেশিক দেশের কাছে আমাদেরকে মাথা নত করতে হয়। কখনো মনে হয়নি শুভেন্দু অধিকারী ঠিক যখন কলকাতা হাইকোর্টে রায় দিল গত সোমবারে, অপর দিকে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু অধিকারী মাত্র 48 ঘন্টা আগে বললেন যে বোমা ফাটবে, তাহলে কোথাও গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে এই গদ্দার নেতা নাকি সবটা জানেন, সত্যি কি তিনি সবটা জানতেন? দেখুন, এরকম তো হতে পারে না। আমি আজকে একটা কথা বলে দিলাম, তার কয়েক ঘন্টার মধ্যে সেটা ঘটে গেল, এটা কাকতালীয় হতে পারে না, এটা সবাই জানে। এবং এর পিছনে যে কত রহস্য আছে সেটাও দিনে দিনে উন্মোচন হবে। এবং আজকে এই বিজেপি প্রত্যেকবার ভোট এলেই নানা রকম খেলা খেলে, কখনো আমাদের ঘরের ছেলেদেরকে, সৈন্যদেরকে মেরে, কখনো ইডি দিয়ে, কখনো আয়কর দপ্তর দিয়ে, কখনো কালকেই আপনাদের দলের কোন দলের জন্য একজনের প্রাণ চলে গেছে, সেটা আপনাদের দলের দ্বারাই হয়েছে, সেইটা কেন ভুলে যাচ্ছেন দাদা? বারবার বিজেপির দিকে আঙুল না তুলে
নিজের দলে কি কি দুর্নীতি হচ্ছে একটুখানি মুখ খুলুন। বাংলার একজন মানুষ আজকে বিজেপি এমন একটা দল যারা এখনো ক্ষমতায় আসেনি, যারা গত বিধানসভায় 100 অব্দি যেতে পারেনি, তাদের ঘরে বোমা ফাটছে, তাদের ঘরে বোমা পাওয়া যাচ্ছে। আজকে পৌঁছেছি 3 থেকে 77, আমরা কিন্তু প্লাসে আছি দাদা, মাইনাসে নয়। তাই আমরা গর্ব করে বলছি ভারতীয় জনতা পার্টি যারা করে তারা দুর্নীতি করে না, তারা অন্তত দেখুন দেখুন দুর্নীতির আঁকড়া হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ইলেকটোরাল বন্ড, উনাদের অর্থমন্ত্রীর স্বামী নিজে বলেছেন যে ইলেকটোরাল বন্ড পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি। হ্যাঁ, ও তাতে আপনাদের নাম নেই। আমি জাস্টিফিকেশনের বিষয়ে আসবো না। আজকে ইলেকট্রাল বন্ড নিয়ে ব্যাপার তাৎপর্যপূর্ণ বিষয় কোথাও গিয়ে নাকি আজকে আমি আসবো, এই প্রশ্নে আমি আসবো বুলবুলি দিকে। বুলবুলি দিয়ে আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে কোথাও গিয়ে নাকি মনে হয়েছে বারংবার যখন সিবিআই তদন্ত করলো, সিবিআই সেই রিপোর্ট জমা দিল এসএসসি হাইকোর্টের রিপোর্ট জমা দেওয়ার পর কোথাও গিয়ে হয়তো বারংবার বিজেপির তরফ থেকেই এই রিপোর্ট একটা গরমিল করার চেষ্টা করা হচ্ছে। সত্যি কি তাই? আপনাদের কথা যদি তাই হয়, ওয়েমার সিটগুলো কোথা থেকে এলো? ওয়েমার সিটে আমরা দেখছি ঘুগনি মুড়ির দোকানে ওয়েমার সিট দিয়ে প্লেট তৈরি হয়েছে। এই ওয়েমার সিট তো রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরে থাকা উচিত ছিল, যে যোগ্যতা ভিত্তিতে আমার বাংলার এই ভাই বোনেরা চাকরি দিয়েছিল, যার ভিত্তিতে তাদের চাকরি চুরি হয়েছে। সেই ওয়েমার সিট ঘুগনি মুড়ি, এটা শিল্প। দিদি তো বারবার বলেন বাংলায় শিল্প আনবেন, এটা কি শিল্প করেছেন দিদি আজকে? যে ঘুগনি মুড়ি চপ বেচবে আর ওয়েমার সিট আমার বাংলার যুবকদের চাকরি খেয়ে সেই ওয়েমার সিটে মানুষকে ঘুগনি মুড়ি খাবে। জিজ্ঞাসা করেন এদের বক্তব্য কি রয়েছে। দেখুন কোন প্লেটে কি পাওয়া গেছে, সেটা কোন সালের ওয়েমার সিট সেটা প্রমাণ করা যায় না ওভাবে। আজকে আমি একটা কাগজের ঠোঙায় ঝালমুড়ি কিনলাম, তাতে হয়তো কোনো পরীক্ষার উত্তর লেখা আছে, সেটা কোন মাধ্যমিকের খাতা কি ক্লাস 1-এর খাতা, সেভাবে কিছু এগুলো হাওয়ায়, এগুলো হাওয়ায় কথা। এগুলো ভোট আসার সময় বিজেপি প্রত্যেকবার নতুন নতুন তত্ত্ব খুঁজে বার করে, কারণ ওনাদের সোজাসুজি ভোটে জেতার ক্ষমতা নেই, কারণ ওনারা কোনো উন্নয়ন করেন না। কিন্তু আমি আসবো জনগণের মনে যে সমস্ত প্রশ্ন যাচ্ছে, আজকে 24-এর লোকসভা নির্বাচন চলাকালীন যখন লোকসভা নির্বাচন চলছে তখনই কিন্তু কলকাতা হাইকোর্টের এই রায়, অপরদিকে দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিকভাবে সেই প্রশ্ন বারংবার যাচ্ছে যে আজকে প্রায় যখন 26,000 মানুষজনের চাকরি বাতিল করা হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের কি আর কোনো রকম জায়গা ছিল যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে সেই জায়গাটা দেওয়ার? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবে। অর্পণ, যে প্রশ্ন বারংবার উঠছে, সুপ্রিম কোর্ট থেকে স্পষ্ট বলছে জালিয়াতি নিঃসন্দেহ হয়েছে, তবে কোথাও গিয়ে নাকি হাইকোর্টের কোনো রকম জায়গা ছিল না, তাই সেই কারণে আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কি মনে হচ্ছে আজকে যে সমস্ত মানুষজনের চাকরি চলে গেল এবং যে যোগ্য চাকরি প্রার্থী রয়েছে বা অযোগ্য চাকরি প্রার্থী, সেখান থেকে সিবিআই তারা তো পুরো দায় বর্তায় যে তারা পুরোপুরি লিস্ট তৈরি করতে পারেনি বলেই আজকে প্রত্যেকের চাকরি বাতিল হয়ে গেল? দুটো ব্যাপার এখানে আছে। এক নম্বর হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, তারা এই যে সিবিআই ইনভেস্টিগেশন গোটা ক্যাবিনেটের ওপর এই বিষয়টাকে সম্পূর্ণ নালিফাই করেছে। সিবিআই তদন্তের ওপর সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে, যেটা আমাদের নৈতিক জয় বলে আমরা মনে করি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অত্যন্ত স্পষ্টভাবে যারা চাকরি প্রার্থীদের বিচারপতি যে ব্যক্তি মুকুল রোহিতগি, তাকে চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় মহাশয় জিজ্ঞাসা করেছিলেন যে এই যে চাকরি যাদের বাতিল হলো এই বিষয়ে কোনো নথি, কোনো ডকুমেন্ট তাদের কাছে আছে কিনা। তো প্রাইমারি নথি না থাকলেও সেকেন্ডারি নথি রয়েছে, এটা তার চিফ জাস্টিসকে বলা হয়। সেই বিষয়ে তিনি বলেছেন যে এর জন্য থরো হিয়ারিংয়ের দরকার আছে, ফলে সোমবার আবার হিয়ারিং হবে। আমরা মনে করি যে আইনে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া বা ক্যাপিটাল পানিশমেন্ট নালিফাই করা, এই দুটো ক্ষেত্রে একটা হিয়ারিংয়ে এটা হতে পারে না। দেখুন একদম ঠিক কথা বলছে যে ওদের মন্ত্রিসভায় আজ স্থগিতাদেশ পেয়েছে, ওদের নৈতিক জয় হলো। বাংলার ভাই বোনেদের আজকে চাকরি চলে গেল প্রায় 26,000, সেই দুর্নীতি এদের করার জন্য, এদের মন্ত্রিসভা সেই অযোগ্য মন্ত্রীদের চরমের জন্য, টাকা চুরি করার জন্য। এখনো রায় কিন্তু দেয়নি, এখনো রায় সুপ্রিম কোর্ট দেয়নি। এতটা গর্ব করো না। কিন্তু আজকে সব থেকে হাস্যকর বিষয়, আজকে কোথাও গিয়ে রাজ্যের আইনজীবী তিনিও মনে করছেন যে সত্যিকারের হয়তো
জেলে যেতে পারে মন্ত্রিসভা, কারণ কোথাও কি সুপ্রতীক দাবি আসবে এই প্রশ্নে। আজকে রাজ্যের আইনজীবী যখন প্রধান বিচারপতির সামনে গেলেন তখন তিনি প্রশ্ন করলেন এই সম্পূর্ণ বিষয়টা, যে আর উত্তরে অবশ্য ডিওয়াই চন্দ্রচূড় অন্য একটা বিষয় সামনে রাখলেন। খুব তাৎপর্যপূর্ণভাবে তিনি প্রশ্ন করলেন যে আজকে ভোট চলাকালীন যদি আজকে সিবিআই তদন্ত বহাল থাকে তাহলে কোথাও গিয়ে নাকি মন্ত্রিসভার প্রত্যেকে নাকি জেলে যেতে হতে পারে, তাহলে কোথাও গিয়ে তাহলে সেই ভয়টা মমতার মন্ত্রিসভার মধ্যে কাজ করছে, সেই কারণে আজকে প্রশ্নটা করতে বাধ্য হয়েছেন। যদি ভয় না কাজ করতো তাহলে কি করে একজন আইনজীবী হয়ে এই প্রশ্ন করতে পারেন যে এই মুহূর্তে তদন্তের দরকার নেই কারণ পুরো মন্ত্রিসভায় জেলে চলে যেতে পারে? তাহলে মমতার মন্ত্রিসভা ভয় পাচ্ছে, এটা তাহলে স্বীকার করুন আপনারা। দেখুন, প্রথম কথা বলছি, দিদি বলছেন যে ওদের মন্ত্রিসভা, এই উনিও এই রাজ্যের বাসিন্দা, উনারও মন্ত্রী, যেমন প্রধানমন্ত্রী আমারও মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভাটা কিন্তু আমাদেরও মন্ত্রিসভা, এটা প্রথমে আমাদের মনে রাখা দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে ভয়, এখানে ভয়ের কোনো ব্যাপার না, কারণ পরিষ্কার সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে। রাজ্যের আইনজীবী, আমাকে আপনি একটা কথা বলুন, রাজ্যের আইনজীবী তাহলে এই প্রশ্ন কেন রাখছেন যে ভোট চলাকালীন তাহলে পুরো মন্ত্রিসভা জেলে যেতে পারে? যদি সেই ভয় না থাকতো তাহলে তো তিনি প্রশ্নটা করতেনই না। দেখুন, কেউ কোনো প্রশ্ন করতেই পারে, কিন্তু আপনি দেখুন আলটিমেট ভার্ডিকটা কি বেরিয়েছে, ওখানে বলছে স্থগিতাদেশ। স্থগিতাদেশ মানে কি? এখানে কোনো গন্ডগোল নেই, যার ফলে স্থগিতাদেশ এসছে। আর যদি গন্ডগোল থাকতো নিশ্চয়ই স্থগিতাদেশ আসতো। দেখুন, একটা জিনিস হচ্ছে আমরা দেশের প্রধানমন্ত্রীকে আমাদের সকলের পুরো দেশের প্রধানমন্ত্রী বলি, কিন্তু মাননীয় একটা দলের মুখ্যমন্ত্রী হিসেবে চলেন। আমরা মানি উনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আমরা মানি, কিন্তু ওনার যখন কিছু রাজ্য প্রকল্প যখন কিছু দেওয়া হয় তখন যারা শুধু টিএমসি করে, যারা শুধু ঝান্ডা ধরে, যাদেরকে তিনি দলে রেখেছেন তারাই শুধু পায়, তাছাড়া বাকি লোকেদের আগে থেকে একদম একদম বাজে কথা বলছে, একদম মিথ্যে কথা বলছে। এটা নেওয়া যায় না। বাংলার যে 48% যে সে কি দল করে, কেন ভাই? মিথ্যে কথা বলছে, একদম বাজে কথা বলছে, মিথ্যে কথা বলছে। এদের কোনো ভিত্তি নেই, এদের কোনো, আপনি প্রমাণ করুন, আপনি অভিযোগটা আনলেন। হ্যাঁ, অবশ্যই প্রমাণ করুন। লক্ষ্মী ভান্ডার যখন নিতে, মিডিয়ার সামনে লক্ষ্মী ভান্ডার করুন মিডিয়ার সামনে। সেটাই বলছি, সেটাই বলছি। বললে হবে না, প্রমাণ দিন। প্রমাণটা কিভাবে করব? বলে প্রমাণ করব। আপনি তো বললেন, আপনি আমাকে বলছেন প্রমাণ দিতে। সেটা আপনি এক মিনিট আমি আসবো। যখন লক্ষ্মী ভান্ডারের লাইন দিতে হয় তখন তাকে যেতে হয় পার্টি অফিসে। কেন রাজ্য সরকারের যখন দেওয়া অধিকার সেটা প্রতিটা মানুষ পাবে, সেটা রাজ্য হিসাব থেকে, রাজ্য জায়গা থেকে পাবে, সেখান থেকে কেন চলে যেতে হয় পার্টি অফিসে লাইন দিতে? কেন চলে যেতে হয় সন্দেশখালীর যে দাদা, যে ভাইটা চেঁচাচ্ছে, সন্দেশখালীর মা বোনের আজকে আমার কাজ যে আমি আসবো। আজকে যখন এই ভোটের আবহ, যখন অলরেডি দুই ফেজ ভোট হয়ে গেছে, দু দফা নির্বাচন হয়ে গেছে, তারপরে আজকে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ, আগামী সোমবার কিন্তু আবার শুনানি হবে এই এসএসসি মামলা নিয়ে। অপরদিকে দাঁড়িয়ে আজকেও কিন্তু সন্দেশখালী নিয়ে বড় ধাক্কা খেলো রাজ্য সরকার। একই দিনে দুবার ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার। কোথাও কি তাহলে মনোবল, আমি জানি না কতটা মনোবল রয়েছে বা বর্তমানে কি হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু একটা প্রশ্ন জাগছে অর্পণ, যে আজকে তৃণমূল কংগ্রেসের সরকার ছিল বলেই নাকি কোথাও গিয়ে এত পরিমাণ দুর্নীতি হয়েছে। বামেদের সময় হয়েছে কি হয়নি সেটা তদন্ত সাপেক্ষ, কারণ বামেদের অনেকের বক্তব্য থাকে যে তাদের বাড়িতে নাকি ইডি সিবিআই পৌঁছায় না, তৃণমূলের প্রত্যেকের বাড়িতে ইডি সিবিআই পৌঁছেছে, এবং সেই কারণে নাকি যখন চাকরির দুর্নীতি হয়েছে, আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন যে দেখার বিষয় যে এই যে চাকরি প্রার্থীদেরকে নিয়ে দীর্ঘদিন ধরে এই দুর্নীতির জাল কত দূর অবধি ছড়িয়ে রয়েছে, সেই কারণেই হয়তো আবারও মানুষজন হয়তো ভরসা হারিয়ে ফেলতে পারে। ডিওয়াই চন্দ্রচূড় বলছেন আজকে, কেন আজকে প্রধান বিচারপতি এরকম মন্তব্য করছেন? কি দেখলেন এমন রাজ্য সরকারের প্রতি তার মানে কোনো ভরসাও কি পাচ্ছেন না ডিওয়াই চন্দ্রচূড় নিজেও রাজ্য সরকারের উপর? না, প্রথম বিষয় হচ্ছে আপনি আমাকে এটা বলুন যে সন্দেশখালী কাণ্ডে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কোন ধাক্কাটা খেয়েছে? আপনি বলছেন ধাক্কা খেয়েছে, আমি বলছি ধাক্কা খায়নি। অত্যন্ত নির্দিষ্টভাবে রাজ্য সরকারের আইনজীবী, যিনি সন্দেশখালী মামলায় রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি, তিনি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন যে আমাদের কাছে আরও কিছু ডকুমেন্ট রয়েছে, সন্দেশখালী মামলার বিষয়টা আরও ডেভেলপড হয়েছে, ফলে আমরা আরও কিছু সময় চেয়ে নিচ্ছি সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট সেই সময় দিয়েছে। এখানে আমি আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির অপর এক মুখপাত্র সঞ্জিত ঘোষ। সঞ্জিত দা, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, বারংবার টেলিভিশনের পর্দায় জনগণ এখন খুললেই দেখে আইদার সেটা হতে পারে সন্দেশখালী বা এসএসসি নিয়োগ দুর্নীতি, বা আজকে ভোটে কতগুলো প্রাণ ঝরে গেল, এই সমস্ত খবর আমরা দেখতে পাচ্ছি। তাৎপর্যপূর্ণভাবে এসএসসি নিয়ে এখন মাথাচাড়া বেশি দেওয়া হবে, কারণ স্বাভাবিকভাবেই কিন্তু 24-এর লোকসভা নির্বাচনের মধ্যেই আজকে সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ যখন করলো, যখন রাজ্য সরকারের তরফ থেকে, যখন এসএসসির তরফ থেকে বা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সেখানে মামলা করা হলো, বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা দেখতে পাচ্ছি চাকরি খেকো কে রয়েছে, সেই চাকরি খেকো নরেন্দ্র মোদী নাকি আজকে প্রায় 26,000 চাকরি খেয়ে নিয়েছে। সত্যি কি আপনি মনে করছেন সেটা?
দেখুন কখনোই না, কারণ হচ্ছে কি এসএসসি যে এত বড় দুর্নীতি হয়েছে তার দায় কিন্তু মানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তার কারণ এখানে সব থেকে বলি যত যে চাকরি ওএমআর সিট, সেই ওএমআর সিটকে 12 বছর রেখে দেওয়ার কথা 1 বছরের মধ্যেই তারা পুড়িয়ে ফেলে দিচ্ছে। তো এরপরে যদি এসএসসি দুর্নীতি আর যারা প্রকৃত, আর সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকায় এই সরকার সুপ্রিম কোর্টে গিয়ে কেস লড়ে, আর প্রকৃত শিক্ষায় শিক্ষিত যারা তারা বসে আছে, তারা চাকরি পায় না, আর চোরেদের জন্য এই সরকার এই জনগণের পয়সা নিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করে। আর এখানে বলতে হবে এই সরকারের আমলে পশ্চিমবঙ্গে যত দুর্নীতি হচ্ছে তার দায় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তার কারণ হচ্ছে কি পশ্চিমবঙ্গে মানুষ, সাধারণ মানুষও বুঝে গেছে তৃণমূল মানেই দুর্নীতি, আর দুর্নীতির শিখরে এখন তৃণমূল সরকার, এবং এই 24-এর ইলেকশন যেটা চলছে সেটাতে জনগণ এই সরকারকে ভালোভাবে বুঝিয়ে দেবে। সুপ্রদীপ আমি বক্তব্যে আমি আসবো। আমি শুনলাম অনেকক্ষণ ধরে সঞ্জিত অনেকগুলো বিষয় সামনে আনলো, কিন্তু কোথাও গিয়ে বারংবার কিন্তু সেই বিষয়টা কন্ট্রাডিক্ট করলো না যে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরি খেকো বলছেন, কেন বলছেন চাকরি খেকো এই কারণে বলছে, দেখুন আজকে কিছু সংখ্যা এগুলো কে দিয়েছে? হ্যাঁ, চাকরিগুলো তারা পরীক্ষা দিয়েছে, যথারীতি চাকরি পেয়েছিল। এইবার আজকে প্রায় 26,000 চাকরি চলে গেছে। এবার সুপার নিউমেরিক পদ করতে গেলে কোনটা সুপার নিউমেরিক পদ, অতিরিক্ত পদ তো ক্রিয়েট করা হচ্ছে। উনি তো বলছেন 10 লক্ষ অতিরিক্ত পদ ক্রিয়েট করা হবে। আজকে ডিওয়াই চন্দ্রচূড় স্পষ্ট বলছেন যে যখন জানতেন যে এত পরিমাণ অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে তা সত্ত্বেও আজকে কি করে মন্ত্রিসভার তরফ থেকে সুপার নিউমেরিক পদ তৈরি করা যেতে পারে, কেন মনে হয়েছিল তখন? এখন দরকারের ক্ষেত্রে করা হচ্ছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে দরকার অনেক নাকি 20 লক্ষ টাকা পেত তৃণমূল কংগ্রেস? না না, ওখানে টাকার কোনো ব্যাপারই নেই, টাকা ছাড়া সবটাই হয়েছে। টাকার কোনো প্রশ্নই নেই। দুর্নীতি নেই তাহলে? দুর্নীতি থাকলে তো আজকে জেলে যেত। আজকে তাহলে পার্থর বান্ধবী বাড়িতে কত টাকা উদ্ধার হচ্ছে দাদা? স্থগিতাদেশ এলো কেন আপনি বলুন না? যদি দুর্নীতি থাকতো তাহলে কি স্থগিতাদেশ আসতো? স্থগিতাদেশ না পুরো দিদি একটা কথা বলুন, যে শিক্ষক সে হচ্ছে আমাদের আগামী প্রজন্মের কারিগর, মানুষ তৈরির কারিগর বলি আমরা শিক্ষককে, সেই শিক্ষায় দুর্নীতি করেছে এই বর্তমান সরকার, 1 নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে আমার এই বাংলার ভাই বোনেরা যারা শিক্ষিত, যারা যোগ্য, তারা আজ ভিক্ষার বাটি নিয়ে বসে আছে। প্রায় 1040 দিন অতিক্রান্ত হয়ে গেছে দিদির মাননীয়ার, তাদের কাছে যাবার একবারও সময় হয়নি। না, এখানে তাহলে আমাকে শোনাতে হয় যে এই যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে যখন একটি নির্দিষ্ট খুব প্রথম সারির সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন করা হয়, যে বুলবুলি দিয়ে বলছিল না যে যোগ্য চাকরি প্রার্থীরা ধর্ণা দিচ্ছে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এখন ওদের প্রার্থী তমলুকে, তাকে প্রশ্ন করা হচ্ছে যে যারা ধর্ণা দিচ্ছে তাদের সম্পর্কে আপনি কি বলবেন? তো তিনি বলছেন যে যারা ধর্ণা দিচ্ছে তারা সব তৃণমূলের দালাল, এরা সব অযোগ্য। আমি একদম আর 1 মিনিট সময় দেবো। এই মুহূর্তে একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে উপস্থিত হয়েছেন বামেদের মুখপাত্র জিৎ সিংহ। জিদ্দা, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম স্বাভাবিকভাবেই কিন্তু সুপ্রিম কোর্ট আজকে স্পষ্ট বলে দিয়েছে যে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে যখন এই মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। অপরদিকে দাঁড়িয়ে এই রায় কিন্তু বহাল থাকছে। কি মনে হচ্ছে যারা চাকরি হারালেন বা যারা আন্দোলনরত চাকরি প্রার্থী তাদের বর্তমান অবস্থা কি হবে? দেখুন, বর্তমান অবস্থা দায়ভার নিতে হবে এসএসসিকে, কারণ আগের বিচার যে বিচার দিয়েছিল জজ, সে বারবারই একটা কথা বলছে যে যোগ্য এবং অযোগ্য এইটাকে ভাগ করে আমাদের কাছে আনুন, আমরা তাহলে যোগ্যদের চাকরি বহাল লাগবো। তাই এনারা খুব ভেবেছিল তৃণমূল কংগ্রেস যে না আমরা সুপ্রিম কোর্টে গিয়ে কিছু একটা সুবিধা করতে পারবো, এখন কোনো সুবিধা করতে পারছে না। তার কারণ এসএসসি দুর্নীতিটা এতটাই জলটা ঘোলা হয়ে গেছে যে যোগ্য আর অযোগ্যকে কোনোভাবেই আর আলাদা করা যাবে না, পুরো প্যানেল তাই বাতিল করতে বাধ্য করা হলো। আজকে ডিওয়াই চন্দ্রচূড় এই মন্তব্যই করলেন। তিনি বলছেন যে কলকাতা হাইকোর্টের কাছে কোনো রকম পন্থা ছিল না, সেই কারণে আজকে 2016 সালের এই 16 পুরো এসএসসি প্যানেল বাতিল করা হয়েছে। অপরদিকে দাঁড়িয়ে আগামী সোমবার ফের শুনানি রয়েছে, সেখান থেকে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেদিকে নজর রয়েছে প্রত্যেকের। দেখতে থাকুন বাংলা জাগরণ।